ভাষা শেখানোর পদ্ধতিগুলো কিভাবে এতটা বদলে গেল তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আমরা গভীরভাবে আলোচনা করব। যুগের পর যুগ ধরে নানা পরীক্ষা নিরীক্ষা আর অভিজ্ঞতার উপর ভর করে আমাদের ক্লাসরুমগুলো আজকের এই আধুনিক রূপ পেয়েছে। ভেবে দেখুন তো, এক সময়ের সেই নীরব কেবল ব্যাকরণ মুখস্থ করার ক্লাসরুমগুলো কিভাবে আজকের এই প্রাণবন্ত ডিজিটাল কথোপকথনের কেন্দ্রে পরিণত হল। এই রূপান্তর কিন্তু একদিনে হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ মনস্তাত্ত্বিক আর পদ্ধতিগত বিবর্তন। চলুন সেই রোমাঞ্চকর যাত্রাটাই একটু ফিরে দেখা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৬টি ধাপ পেরিয়ে আসব। সেই প্রাচীন ব্যাকরণের যুগ থেকে শুরু করে ড্রিল বা অভ্যাসের যুগ, শিক্ষার্থীর মনস্তত্ত্বের বিকাশ, যোগাযোগের বিপ্লব, প্রযুক্তির ছোঁয়া এবং সবশেষে আজকের এই আধুনিক সমন্বিত ক্লাসরুম নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই ফিরে যাওয়া যাক ১৯ শতকে। তখন ক্লাসরুমে ল্যাতিন বা গ্রিকের মতো বিদেশি ভাষাগুলো শেখানোর মূল উদ্দেশ্যই ছিল কেবল সাহিত্য পড়া। ভাবলে অবাক লাগে, ভাষাকে তখন মানুষের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে না দেখে অনেকটা মৃত গাণিতিক সমীকরণের মতো দেখা হতো। ইতিহাসের এই ধাপগুলো খেয়াল করলে বেশ মজা লাগে। ১৮০০ শতকের গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে শুরু করে ১৮৯০-এর দশকে ডাইরেক্ট মেথড এবং এরপর মাত্র কয়েক দশকের ব্যবধানে ১৯৪০-এর দশকে সামরিক কায়দায় অডিওলিঙ্গুয়াল মেথডে আমরা প্রবেশ করলাম। ভাষা শিক্ষার ধরন তখন ভীষণ দ্রুত পাল্টাচ্ছিল। সেই পুরানো গ্রামার ট্রান্সলেশন মেথডের সবচেয়ে বড় দুর্বলতাটা ছিল সেখানে যোগাযোগের চেয়ে ব্যাকরণের নিখুঁত হওয়ার উপর বেশি জোর দেওয়া হতো। ব্যাপারটা অনেকটা কাউকে খুব যত্ন করে গাড়ির ইঞ্জিন সম্পর্কে সব শেখানোর পর তাকে কখনোই স্টিয়ারিং ধরতে না দেওয়ার মতো। ফলে লিখিত পরীক্ষায় দারুণ ফলাফল করলেও বাস্তবে কথা বলার সময় শিক্ষার্থীরা একেবারে বোবা বনে যেত। এই স্থবিরতা কাটাতে ১৯৪০ আর ৫০-এর দশকের দিকে ভাষা শিক্ষা একটা নতুন হাওয়া বইতে শুরু করল। শুরু হলো আচরণগত বা বিহেভিয়ারিস্ট যুগ, যেখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ভাষাকে দেখা হতে লাগল। শেষ সময়কার মূল মন্ত্রই ছিল বার অভ্যাসের মাধ্যমে ভাষা শেখা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীর প্রয়োজনে অডিওলিঙ্গুয়াল মেথডের খুব চল ছিল। ল্যাবে বসে শিক্ষার্থীরা অনেকটা মানব রেকর্ডারের মতো একটানা একই সংলাপ আওড়ে যেত, এই আশায় যে পেশির স্মৃতি বা মাসেল মেমোরি একদিন তাদের সাবলীলভাবে কথা বলা শিখিয়ে দেবে। কিন্তু ১৯৫৭ সালে বিখ্যাত ভাষাবিদ নোয়াম চমস্কি পুরো দৃশ্যপটটাই পাল্টে দিলেন। তিনি দারুণ একটা ব্যাপার সামনে আনলেন। ভাষা কোনো যান্ত্রিক অভ্যাস নয়, বরং এটি মানুষের মনের এক অসাধারণ সৃজনশীল প্রক্রিয়া। শিক্ষকরাও ততদিনে টের পাচ্ছিলেন যে ক্লাসে যারা খুব ভালো মুখস্থ বলতে পারছে, বাস্তবে নতুন কোনো পরিবেশে গিয়ে তারা মনের ভাব প্রকাশ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। এই উপলব্ধি থেকেই ৭০-এর দশকে ভাষা শিক্ষার জগতে এক মানবিক জাগরণ বা হিউম্যানিস্টিক অ্যাওয়েকেনিং দেখা দিল। প্রথমবারের মতো আমরা বুঝতে পারলাম ভাষা শেখাটা শুধু মস্তিষ্কের ব্যায়াম নয়, এর সাথে মানুষের মন আর আবেগের একটা গভীর সম্পর্ক আছে। সেই সময়ে সাইলেন্ট ওয়ে, সাজেস্টোপিডিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্সের মতো পদ্ধতিগুলো রীতিমতো বিপ্লব এনে দিল। ভাবুন তো, ক্লাসরুমে গান শুনে মানসিক চাপ কমানো বা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষা শেখার আইডিয়াগুলো কতটা অভিনব। মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের মনস্তাত্ত্বিক জগৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। শিক্ষার্থীর আবেগ আর মনস্তত্ত্বের উপর এই যে জোর দেওয়া শুরু হলো, তা থেকেই জন্ম নিল কমিউনিকেটিভ রেভলিউশন বা যোগাযোগের বিপ্লব। মুখস্থ করার চেয়ে অর্থের উপর ফোকাস করাটাই হয়ে উঠল প্রধান লক্ষ্য। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি নিয়ে এলেন ডেল হাইমস, যাকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স। এর সোজা অর্থ হল শুধু ব্যাকরণ জানলেই হবে না, বরং বাস্তব জীবনে সঠিক সামাজিক প্রেক্ষাপটে সে ভাষাটা যথাযথভাবে ব্যবহার করতে পারতে হবে। ভাষা শিক্ষার মূল লক্ষ্যটাই এখান থেকে একেবারে ঘুরে গেল। পার্থক্যটা আসলেই চমকে দেওয়ার মতো। এক সময় গ্রামার ট্রান্সলেশন মেথডে ক্লাস চলত শিক্ষকের কড়া শাসনে, যেখানে নিয়ম আর অনুবাদই ছিল শেষ কথা। অন্যদিকে আধুনিক কমিউনিকেটিভ পদ্ধতি পুরো ফোকাসটা নিয়ে এলো সাবলীলতা আর মিথস্ক্রিয়ার ওপর। শিক্ষকের ভূমিকাও পাল্টে গেল। তিনি আর নিয়ন্তা রইলেন না, হয়ে উঠলেন একজন গাইড বা সহায়তাকারী। আর ২১ শতকে এসে প্রযুক্তির ছোঁয়ায়
ক্লাসরুমের এই গতিশীলতা আরও বহু গুণ বেড়ে গেল। আধুনিক লার্নাররা এখন অনেক বেশি অ্যাক্টিভ, তারা নিজেরাই নিজেদের শেখার কাজটা এগিয়ে নেয়। শুরুর দিকে কম্পিউটারে শুধু সাধারণ কিছু ড্রিল বা অনুশীলনী করানো হতো, কিন্তু সেখান থেকে বিবর্তিত হয়ে আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে পডকাস্ট, মোবাইল অ্যাপস বা সোশ্যাল মিডিয়ার মতো টুলসগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেরাই স্বাধীনভাবে অনেক কিছু শিখে নিতে পারছে। শেখার ক্ষেত্রে এই স্বাধীনতা আসলেই এক বড় গেম চেঞ্জার। আজকাল শিক্ষকরা ক্লাসে শুধু লেকচার দেন না, বরং রিয়েল লাইফ বা বাস্তব জীবনের বিভিন্ন টাস্ক করতে দেন। যেমন কোনো ডেটাবেস থেকে সত্যিকারের ব্যবহৃত ভাষার ধরন খুঁজে বের করা বা অন্য কোনো বিষয় পড়ার মাধ্যমেই ভাষাটা শিখে ফেলা। এর ফলে শিক্ষার্থীরা প্যাসিভ শ্রোতা না থেকে পুরো প্রক্রিয়ায় একদম সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। এই দীর্ঘ বিবর্তনের পর আজ আমরা যেখানে এসে দাঁড়িয়েছি তাকে বলা যায় সমন্বিত আধুনিক ক্লাসরুম। আজকে শিক্ষকরা নির্দিষ্ট কোনো একটা পদ্ধতির দাস নন, বরং তারা প্রয়োজন অনুযায়ী সব পদ্ধতির সেরা দিকগুলো নিয়ে কাজ করেন। সবচেয়ে বড় শিফট বা পরিবর্তনটা যদি লক্ষ্য করি, সেটা হলো শিক্ষকের ভূমিকায়। আগে পুরো ফোকাস ছিল নিখুঁত হওয়ার ওপর আর শিক্ষকের কড়া নিয়ন্ত্রণের ওপর। আর এখন মূল লক্ষ্য হল সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা, যেখানে শিক্ষক কেবল পথ দেখান আর শিক্ষার্থীরাই ক্লাসের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। আধুনিক ভাষা শিক্ষার বেশ কিছু দারুণ বৈশিষ্ট্য আছে, যেমন শিক্ষার্থীর উপযোগী বোধগম্য ইনপুট দেয়া, ক্লাসে সবার সাথে মিলে সমস্যা সমাধান করা, আর সবচেয়ে বড় কথা, শিক্ষার্থীর নিজস্বতা এবং আবেগকে সম্মান জানানো। যুগের পর যুগ ধরে আসা এই প্রজ্ঞাগুলোই আজকের শ্রেণীকক্ষকে এত কার্যকর করে তুলেছে। তবে শেষে একটা প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তির কল্যাণে এখন আমাদের হাতের মুঠোয় অফুরন্ত রিসোর্স। এই ডিজিটাল স্বনির্ভরতার যুগে ভাষা আয়ত্ত করার জন্য যে গভীর মানবিক আর আবেগের সংযোগ প্রয়োজন, ভবিষ্যতের শিক্ষকরা কি তার ভারসাম্য ধরে রাখতে পারবেন? এই চ্যালেঞ্জিং প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। নতুন কিছু জানার এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।